এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। খুবই ঝামেলার ব্যাপার। আমি সব ঝামেলা পোয়াতে রাজি আছি স্যার। বুঝলাম, কিন্তু টাকা ছাড়া তো আমি রাজি হব না। যাক, কি নাম আপনার? স্যার আমার নাম দীপু। তা দীপু বাবু, আমি যেটা বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে তাও কত টাকা লাগতে পারে স্যার? তা ধরুন মিনিমাম 1 লাখ। এবার বলুন, লড়বেন? কিন্তু স্যার এতগুলো টাকা কোথা থেকে পাবো? আমি কি করে জানবো? আরে আমি তো চ্যারিটি করতে বসিনি। দেখুন, আমার হাতে সময় খুব কম, ভেবে দেখুন কি করবেন। আমি জানাচ্ছি আপনাকে, আসছি এখন, ধন্যবাদ। কিন্তু টাকা ছাড়া তো আমি রাজি হব না। তাও কত টাকা লাগতে পারে স্যার? মিনিমাম 1 লাখ। ঝাঁপ দিলেই পাবেন 1 লাখ টাকা। লাখ টাকার খেলা, লাখ টাকার খেলা। বাইক নিয়ে হবে প্রতিযোগিতা। হ্যাঁ, বাইক প্রতিযোগিতা। যে হবে প্রথম সে পেয়ে যাবে পুরস্কার, নগদ 1 লক্ষ টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, নগদ 1 লাখ টাকা। 1 লাখ, 1 লাখ, 1 লাখ। পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। দাঁড়ান দাঁড়ান, আপনি কি ভাবছেন? আপনার মাথায় কি চলছে আগে আমাকে বলুন। কেন তুমি শুনছো না নীলা? হ্যাঁ, কানে বাজছে না? মা বলে নীলা, যার কেউ নেই তার ভগবান আছে। ভগবান এই পথটা দেখিয়ে দিয়েছে নীলা, যাতে আমি লড়াই চালিয়ে যেতে পারি। আপনার কি মাথা খারাপ হয়েছে? আরে প্রথম হলে পুরস্কার 1 লক্ষ টাকা, নীলা 1 লক্ষ টাকা। আর উকিল কত চেয়েছে? সে 1 লক্ষ টাকা। আমাকে জিতে যেতে হবে, আমাকে শুধু জিততে হবে নীলা। আমাকে জিতে নিতে হবে বসু পরিবারের ভবিষ্যৎ। আপনি কি বলছেন? আপনি কেন বুঝতে পারছেন না? এই খেলায় পদে পদে বিপদ। কোনো ভয়ঙ্কর ধরনের কোনো কিছু হয়ে গেলে তখন কি হবে? এখনো খুব বিপদ কম কোথায় আছে? তাও ছোটদাদা বাবু, জীবনের ঝুঁকি নিয়ে কেউ টাকা রোজগার করে? আরে আমার কিছু হবে না নীলা, তুমি ভয় পেও না। আপনি কেন বুঝতে পারছেন না? বাইক নিয়ে রেষারেষি করার কোনো প্রয়োজন নেই। একটা ছোট্ট ভুল মানেই সব। কোনো ভুল হবে না নীলা। আর এছাড়া আমি আর কি করতে পারি বলো তো? আমার কি আমার দাদাদের মতো যোগ্যতা আছে? নাই আমি আমার বাবার মতো পণ্ডিত। কি পারি আমি? হ্যাঁ, কি পারি আমি? এত কম সময়, শূন্য যোগ্যতা নিয়ে এত কটা টাকা উকিলের জন্য জোগাড় করবো কি করে আমি নীলা? করবো কি করে? আর এই বসু বাড়িটাকেও বা বাঁচাবো কি করে? 1 লাখ টাকা জোগাড় করা সোজা না, সেটা তুমিও ভালো করে জানো নীলা, আর আমিও খুব ভালো করে জানি। হুট করে রোজগার করতে গেলে এটুকু ঝুঁকি তো নিতেই হবে নীলা, নিতেই হবে। কি তুমি কিছু বলছো না কেন? তুমি তো কিছু বলো। ঠিক আছে, সেটা ভালো মনে হয় করুন। আমি আসছি। হে মা কালী, এই পথ কি সত্যি সত্যি তোমার দেখানো? যদি তুমি এই পথ দেখিয়ে থাকো তাহলে রক্ষা করো ছোটদাদা বাবুকে। সেই মানুষটা সবসময় সবার জন্য ভাবে, আর কোনো ক্ষতি হতে দিও না। তাকে রক্ষা করো মা, তুমি রক্ষা করো, রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো। হ্যাঁ, তা বলুন, হঠাৎ এই জরুরি তলব? আসলে আপনার হাতেই তো এখন আমাদের ভবিষ্যৎ, তাই দেখা সাক্ষাৎ তো হতেই থাকবে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমি একটু কফি নিয়ে আসি। আরে এই তো এসে গেছেন। শুনুন না, বলছি আপনার সাথে না একটু ওই কয়েকটা বিষয় নিয়ে মানে একটু ওই ডিটেলে কথা বলে নেওয়ার ছিল। এই বসতে বলে। বসুন প্লিজ, বলে না তো আপনি। দেখো এটা না দেখবো না মনে মানে আমি বললাম তো অনেকবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অবশ্যই। আপনারা যখন বাড়ি ছাড়বেন, প্রশ্ন তো আপনাদের থাকতেই পারে। আচ্ছা, বলছিলাম যে এই বসুন, বাড়ি ছাড়ার পরেই কি ফ্ল্যাটের চাবি হাতে পেয়ে যাব? কিন্তু সবসময় তো পাওয়া যায় না। আর এই বেসিক সময়টা অনেক সময় 1 বছর, 2 বছর, আবার অনেক সময় 5 বছর অবধি এক্সটেন্ড করে। তো ইন দ্যাট কেস ওই ইন্টারিম পিরিয়ডে আমাদের থাকার ব্যবস্থা করে দেবেন তো? আমার ব্যবসার কাজ তো ঘুরে ঘুরেই চলে। মেইন রোডের কাছাকাছি ফ্ল্যাটটা হলে ভালো হয়।
যাতায়াতের খরচটা অনেকটা কমে যাবে। পিয়ার স্কুলটাও তো ওদিকেই। হ্যাঁ মানে আমিও সেটাই বলছিলাম যে আমার মানে বিদুর নামে ওই ফ্ল্যাটটা যাতে আমার নিজের বাড়ির কাছাকাছি থাকে। আপনার কফি চলে এসেছে, গরম গরম এই তো। ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিন। না না প্লিজ কুকিজ আছে, কুকিজ। ঠিক আছে ঠিক আছে। কি গো, তুমি আমাদের প্ল্যানিং এর কথা বলছো না কেন? দেখো সবাই কি সুন্দর নিজেদের ডিমান্ডের কথা বলে যাচ্ছে, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো। হলো বলছি দাদা, বলছি যে মানে আমাদের না ফ্ল্যাট লাগবে না, ফ্ল্যাটের পরিবর্তে আমরা টাকা নিয়ে নেব। হ্যাঁ আসলে আমরা ভাবছিলাম যে ওই টাকাটা নিয়ে প্লাস ওই কষ্টসিষ্ট করে আরেকটু টাকা অ্যাড করে আমরা কমপ্লেক্স একটা ফ্ল্যাট বুক করব। আবার সৌমিলিটা টেক্কা দিয়ে দিল। কমপ্লেক্সে থাকবেন মহারানী, শখ কম না। থাক না থাক, এই জম্মের মতো মুখ দেখা থেকে বন্ধ পড়ে থাক নিজের দেমাকার কমপ্লেক্সের ঝাঁ চকচকে ফ্ল্যাট নিয়ে। কি হলো, আপনি তো কিছুই বলছেন না। আপনাদের সব ডিমান্ডই আমি ফুলফিল করে দেবো। তার মানে রাস্তার ধারে ফ্ল্যাট পেয়ে যাবো অফিসের কাছে? কি বলছি গো? দাদা বলছে আমারটা আমার পাড়ায় হবে তো? হ্যাঁ হবে হবে, আর আপনারাও টাকা পেয়ে যাবেন। স্যার বলছিলাম যে ওই যে ভাড়া বাড়িতে যেখানে থাকবো ওই ভাড়া বাড়িটা কি অফিসের কাছাকাছি হবে তো? কি হ্যাঁ, রেডি টু মুভ ফ্ল্যাটেই আপনারা যাবেন, আর বাড়ি ছেড়ে দিলেই হাতে চাবি। দারুণ ব্যাপার হলেও রিটার্নটা কিন্তু দারুণ হওয়া চাই ম্যাডাম। এই বাড়ি ছাড়ার জন্য আপনাদের হাতে সময় রয়েছে আগামী পরশু সকাল পর্যন্ত। পরশু মানে পরশু, কথাটা মনে রাখবেন। মোনা, এই ভদ্রলোক কিন্তু দারুণ কাজের লোক, দারুণ কাজের লোক। হ্যাঁ বর্দা, উনি কিন্তু কথাটাও টু দ্য পয়েন্ট বলে, তাই না? বাবা, এই বর্দি ভাবতে পারছো অফিসের কাছে রাস্তার ওপরে একদম ফ্ল্যাট। কিন্তু কি জানিস তো, ওই কমপ্লেক্সে যাওয়ার মতো তো ফান্ডা আমাদের নেই, মানে হাই ফান্ডা আমাদের নেই, মানে স্ট্যান্ডালোনেই আমি খুশি। কি তাই না বলো? আরে বাবা একবার ভাবো ভাবো মোনা, একবার ভালো করে ভাবো, জীবনে প্রথম আমাদের নামে একটা কিছু হতে চলেছে। নিজেদের নামে বাড়ি হওয়া নিয়ে এদের এত উচ্ছ্বাস, অথচ মাস্টার মশাই এদের নামে গোটা জীবনটা লিখে দিলেন। জীবনের শেষে এই তার প্রতিদান। ঠাকুর, এই দৃশ্য দেখার আগে তুমি আমায় অন্ধ করে দিলে না কেন? বাইক প্রতিযোগিতার জন্য এখনো নাম নিচ্ছি। ইচ্ছুক প্রতিযোগীরা দ্রুত এসে নাম লিখিয়ে যান। আবারও বলছি, বাইক প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করা হচ্ছে। ইচ্ছুক প্রতিযোগীরা দ্রুত নাম নথিভুক্ত করুন, আর বেশি সময় নেই, তাড়াতাড়ি করুন। দাদা বাবুর আজ বড় পরীক্ষা। মা কালী বারবার বলছি তোমায়, দেখো দেখো মানুষটার যেন কোনো বিপদ না হয়। জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে টাকা রোজগার করতে হচ্ছে, কিন্তু এখন তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর কোনো রাস্তায় তো খোলা রাখোনি তুমি মা। শেষ বয়সে এসে কি দিন দেখালে ঠাকুর, যে পশু পরিবারকে নিয়ে মাস্টার মশাই এত গর্ব ছিল, তাই কি হাল? আমার দীপুটাই একটু আলাদা। ওর যদি একটু কোমরের জোর থাকতো তাহলে হয়তো এই দিন আমাদের দেখতে হতো না। ঠাকুর, কেন ওকে একটা সফল জীবন দিলেন? কেন ওর হাতটা খালি রেখে দিলেন? তুমি তো চাইলে সবই পারো, তাই না? তাহলে দীপুকে একটা সফল জীবন দাও না ঠাকুর, ওকে ওকে পথ দেখাও। তুমি বসু বাড়ির ছোট ছেলে না? তুমি তো ক্রিকেটার, আরে খুব বড় বাড়ির ছেলে, বুঝেছেন? এই তুমি এখানে নাম দিও না, অনেক প্র্যাকটিস লাগে, আর তুমি তো প্রফেশনাল বাইকার নও, তুমি পারবে না। অ্যাক্সিডেন্ট হলে বিপদ হয়ে যাবে তো। না আপনি দাদা বাবু বলছি, একবার ভালো করে ভেবে দেখুন না। শুনলেন তো ওনারা কি বলছেন, ঝুঁকিটা অনেক বড় হয়ে যাচ্ছে। না দাদা, আপনাদেরকে আমার নাম নিতেই হবে, আমার টাকার খুব দরকার।
আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার নামটা রেজিস্টার করুন প্লিজ, নাহলে আমি অনেক বড় বিপদে পড়বো। আপনারা রেজিস্টার করুন প্লিজ। পরশুদিন কিন্তু প্রতিযোগিতা, তোমাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমি প্র্যাকটিসে কোনো ত্রুটি রাখবো না। ছোটদাদা বাবু, তুমি ভয় পেও না নীলা। আপনিও ভয় পাবেন না। বড় বাবু, বড় মার আশীর্বাদ সব সময় আপনার সাথে রয়েছে। তাছাড়া আমিও আছি আপনার পাশে। কি গো, বাবা মা কোথায়? ওরা কেউ খেতে আসবে না? আজ রুম সার্ভিসের অর্ডার হয়েছে। মানে তাদের ঘরে গিয়ে গিয়ে এখন খাবার পৌঁছে দিয়ে আসতে হবে? ওই আর কি, মা বাবার সব খাবার টাবার গুছিয়ে নিয়ে গেছে। যত রঙ্গ। এই নানা বর্দা, রঙ্গ না। বাবা ডাইনিং টেবিলে সবার সাথে খেতে ভালোবাসে, একসাথে বসে। বাবা হই হই করতে করতে খেতে ভালোবাসে। অনেকটা অন্ধকার ঘিরে ধরতে হয় অঞ্জন বসুকে ঘরে আটকে দেওয়ার জন্য। চাকরি তো করো কর্পোরেটে অনি, তাতে কবিতা আসে কোথা থেকে শুনি? হ্যাঁ মানে বাড়িটা যখন বিক্রি করে দেবেন ভেবেছেন বাবা, তখন তো আমাদের কাছে কোনো অপশন ছাড়েননি, তাই অভ্যেস করে নিতেই হবে। আর তার সাথে সবাইকে সবাইকার ভাগটাও বুঝে নিতে হবে। সুমন, এসব কি বলছো? ভুল কিছু বলা হয়েছে কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছাড়ো এখন সব কথাবার্তা। আচ্ছা মোনা, তোমার একটা কথা বলো তো, বাবার কি মন খারাপ? আমি কি করে জানবো? না, আমি বলতে চাইছি বাবার তো এখন খুশি হওয়ার কথা। উনি তো সেটায় সই করে বাড়িটা বিক্রি করে দিতে চেয়েছে। তোমরা সবাই খেতে বসে গেছো? আরে বাবা তুমি বসো না। মা, তুমি যে বলেছিলে বাবা ঘরে খাবে? হ্যাঁ, মা তো খাবার গুছিয়েও নিয়ে গেছিলেন বাবার জন্য। ওই তো থালাটা, ওই তো। হ্যাঁ, ভেবেছিলাম ঘরেই খাবো। ধুর, তুমি বসো না। বসো তো, বসো বসো। তারপর সেই মনোবৃত্তি থেকে বেরিয়ে এলাম। আর তো মাত্র দুদিন, তারপর তো এই টেবিলে একসাথে বসে খাওয়া হবে না। তাই ভাবলাম যাই, একসাথে বসে খাই। এই তো দিবু চলে এসেছে। আয় আয়, খেতে বস, আয়। কিরে, তোকে এরকম বিধ্বস্ত লাগছে কেন? কোথায় ছিলি এতক্ষণ? খেতে বস। না মা, আমি খাবো না। বলছিলাম বর্দা, তোমার সঙ্গে একটা দরকার ছিল। বলে ফেল। বলছিলাম যে দুদিনের জন্য তোমার বাইকের হেলমেটটা আমায় দেবে? ও বাবা, কিরে দীপু, টাকা পেয়ে কি নতুন বাইক কেনার প্ল্যান করছিস নাকি? দেখেছেন বাবা, এতক্ষণ একেবারে সাধু সেজেছিল, বলছিল নাকি কিছুই লাগবে না। শুধু তুই নিজের জন্যই বাইক কিনবি? দাদা বৌদিদেরও কিছু দিস। কিনে তো দিতেই হবে দীপু, হার কিংবা কানের দুল কিছু কিন্তু একটা দিতেই হবে। ও বাবা, মুখ টরম করছিস কেন? যখন পকেট ফক্কা থাকতো তখন তো আমরাই দাদাদের কাছ থেকে সব ম্যানেজ করে দিতাম। আমরা কিন্তু তোকে ছাড়ছি না। কি গো বর্দা, তোমার কাছে কিছু চাইলাম তো, তুমি কি হেলমেটটা আমায় দেবে? না রে, দিতে পারবো না। সামান্য একটা হেলমেট? সামান্য হেলমেট তো মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে, কিনে নে। শোন, যদি হেলমেট নিতে হয় ডিপোজিট রাখ, হেলমেট নিয়ে যা। অনু, দীপু তোর ছোট ভাই। আরে মা বাবা ভাই বোন সব ছত্রভঙ্গ হয়ে গেছে। এই সিচুয়েশনে আমি কোনো রকম রিস্ক নিতে পারবো না। টাকার জোগাড় করতে গিয়ে না বিশ্বাস উঠে যাচ্ছে, আর মাথার উপরে ছাদি তো টলমল 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 করছে। তার মধ্যে হেলমেটটা নিয়ে গিয়ে যদি ভেঙে নিয়ে আসে, আরো 500 টাকা খরচ। না 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 না, আমি কোনো রিস্ক নিতে পারবো না। ভাই একটা কাজ কর, টাকা ফেল, হেলমেট নিয়ে যা। এত ডেসপারেট হয়ে ঢুকে দীপু হঠাৎ হেলমেট চাইল, স্ট্রেঞ্জ। তো বাইক নেই, চালায়ও না, বাড়ি বিক্রির টাকা পেয়ে কিনতেই পারতো, কিন্তু এই তাড়াটা কিসের দীপুর চোখে মুখে? এত আর্জেন্টলি হেলমেট দরকার হচ্ছে কেন? মা বাবা, আমি আসছি। খেয়ে যাবি না? বাবার সাথে খাবি না? আর তো মাত্র দুটো। না বাবা, কারণ আমি দিন গুনছি না।
তাহলে করছিসটা কি? সেটাই তো আমরা জানতে চাইছি। কিচ্ছু না, আমি বেরোলাম। মন বলছে দীপু কিছু একটা চেষ্টা করছে। অযথা মুখ ফুটে কারোর কাছে তো কোনোদিন কিছু চায় না। তা বনুর কাছে কেন চাইলো হেলমেটটা? কি করবে ও? আজ সকালেই আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। এখন যদি ওই বাড়িতে যাই তাহলে আমাকে আরো কথা শোনাবে। কিন্তু বড় মা, বড় বাবু, না জানি ওনারা কেমন আছেন। হে মা, তুমি দেখো, ওনাদের আর কষ্ট দিও না তুমি মা, আর কষ্ট দিও না। নীলা, হেলমেট পেয়েছেন? হেলমেট কোথায়? বড়দা হেলমেট দিল না। ও বাবা, নীলাও আছে? কি কুচকুচ করছে দুজনে, শুনি তো। আরে ওই হেলমেটটা তো ভালো ছিল, শক্তপোক্ত মজবুত ছিল, ওটা বললে কোনো বিপদও হতো না, ঝুঁকিটা অনেকটা কমতো। তোর বাবা, কিচ্ছু শোনা যাচ্ছে না। আর দীপু এক্স্যাক্টলি করতে কি চাইছে, আর নীলাই বা ওকে কি বলছে? আরে দূর, পৃথিবীতে হেলমেটের কমই আছে নাকি? আমার এক বন্ধু আছে, আমাকে ঠিক জোগাড় করে দেবে। দাঁড়া দীপু, দীপু তুই হঠাৎ হেলমেটের খোঁজে হুন্নি হয়ে কোথায় যাচ্ছিস? পারপাসটা কি তুই আমায় বলতেই পারিস? হেলমেট হঠাৎ তোর কেন লাগবে রে? দাদা বাবুর পিছু নিয়েই এসেছে, তাই তো মনে হচ্ছে। বাইক প্রতিযোগিতার কথা কোনোভাবেই মেজ বৌদিকে জানতে দেওয়া যাবে না, কিছুতেই না। কিরে দীপু, বল বল আমাকে, হেলমেট নিয়ে কি করবি? আসলে হেলমেটটা দরকার তাই চেয়েছেন। কেন চেয়েছেন এই প্রশ্নের উত্তর তো তোমাকে দেওয়া যাবে না। এখানে দাঁড়িয়ে আমরা দুজনে কথা বলছি, সেখানে মাঝখানে তুই ইন্টারফেয়ার করার কে নীলা? কেউ নয়, কিন্তু তাও আমি করব। শোন নীলা, তোর মতো একজন কাজের মেয়ের সঙ্গে না এই রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে আমার ডিগনিটিতে বাধে। তুমি আমাকে যতই অপমান করো, যা ইচ্ছে বলে নাও মেজ বৌদি, কিন্তু তুমি যেটা জানতে চাইছো সেটা তুমি জানতে পারবে না। জাস্ট শাট আপ নীলা। এখানে আমি আমার দায়রের সঙ্গে কথা বলছি, আমি বসু পরিবারের বউ, আর তুই কে? হ্যাঁ, তুই কে যে তুই আমাদের মাঝখানে কথা বলছিস? শোন নীলা, নিজের জায়গাটা ভুলে যাস না। জন্মেছিস তো বস্তিতে। হ্যাঁ, বস্তিতে জন্মেছি তো কি হয়েছে? সমস্যা কোথায়? মানুষ কোথায় জন্মাবে সেটা মানুষের হাতে থাকে না, কিন্তু সে কি কাজ করবে সেটা মানুষের হাতে থাকে। এরপর যদি আমি বস্তিতে জন্মেছি বলে আমাকে আর একটাও বাজে কথা বলো, তোমার জন্য খুব খারাপ হবে সেটা। নীলা। কি নীলা? হ্যাঁ, কি নীলা? শোনো, আমার বাবা মা হয়তো আমাকে টাকা দিতে পারে, আমার বাবা মা হয়তো তোমার মতো বড় বড় কোনো স্কুলে আমাকে পড়াশোনা করাতে পারেনি, কিন্তু আমার বাবা মা আমার ভদ্রতা শিখিয়েছে। এই যে তুমি ফটর ফটর করে ইংরেজি বলো, তুমি ভদ্রতা কি সেটা কি জানো? শিখতে পেরেছো? পারোনি, আর ভবিষ্যতেও তুমি পারবে না। এই বস্তির মেয়ে নীলা বলছে হাজার চেষ্টা করলেও ভদ্রতা তুমি কোনোদিনও শিখতে পারবে না। ইচ্ছে করছে ঠাটিয়ে দিতে জল মারি। মারো মারো, কি হলো? মারো। নীলা, শি ইজ জাস্ট ক্রেজি, রাবিশ কথা বল না বৌদি, বলছিলাম নীলা, 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 তুমি বেকার তর্ক কেন করো? আপনি দেখলেন না কিভাবে কথা বলছিল আমার সঙ্গে? আমি দেখলাম, আমি শুনেছি, কিন্তু এখন কি ঝগড়া করার সময় বলো তো? হ্যাঁ, যে করেই হোক এখন তো আমাদেরকে বাড়িটাকে বাঁচাতে হবে। হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন, আমার উচিত হয়নি এইভাবে ঝগড়া করে সময় নষ্ট করা। মাফ করবেন আমাকে ছোট দাদা বাবু। আসলে মেজ বৌদির মুখটাই মনে পড়লেই না বারবার চোখের সামনে বড় বাবু আর বড় মাকে ঠকানোর ছবিটা ভাসছে। অদ্ভুত একটা মহিলা, সব সময় ওনার অধিকার অনেক বেশি, আমি মানছি সেটা, কিন্তু তার মানে এই নয় যে অধিকার নিয়ে কথা বলেই সব শেষ। দায়িত্ব নিতে জানতে হয়, আর সেই দায়িত্ব নেওয়ার বেলায় মেজ বৌদি ব্যর্থ। আমার না মেজ বৌদির ওপর রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, সবকিছু আমার একসাথে হচ্ছে।
মাসি। আচ্ছা শোনো নীলা, আমি কি বলছি? মাসি মাসি কি হয়েছে, তোরা কাঁদছিস কেন? মাসি বাড়িতে গুন্ডা এসেছিল। সে কি? মাসি একটা কাকুন এসেছিল, বলছিল সুদের ব্যবসা করে। সুদের ব্যবসা? আমি তো কারোর থেকে 1 টাকাও ধার নিইনি। তাহলে? কিন্তু মাসি বাবা নিয়েছিল তো 20,000 টাকা। ওই কাকুটা বলল যে কালকের মধ্যে টাকা না দিলে আমাকে তুলে নিয়ে চলে যাবে। কি বলছিস কি তুই? 20,000 টাকা? কালকের মধ্যে 20,000 টাকা আমি কোথা থেকে জোগাড় করবো?